আচ্ছা আসিফ, আমরা মনে হয় শুরু করে দিই, সেটা বেটার হবে। মোটামুটি অনেকজন আসছে। ঠিক আছে। ওকে, অবশ্যই। আসসালামু আলাইকুম। IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ চিটাং ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের ওয়ার্কশপ, ইন্ট্রোডাক্টরি ওয়ার্কশপ অন ওয়েব ডেভেলপমেন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ চিটাং ইউনিভার্সিটি বর্তমান করোনা পরিস্থিতিতে বিগত 1 বছরের বেশি সময় ধরে অনলাইনে নিজেদের কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এই ধারাবাহিকতায় আমরা ভিন্ন ভিন্ন টপিকের উপর ওয়েবিনার ও ওয়ার্কশপ আয়োজন করতে পেরেছি। প্রতিটি ওয়েবিনারে আপনাদের প্রাণবন্ত অংশগ্রহণ আমাদেরকে কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। আমাদের আজকের ওয়ার্কশপ, ইন্ট্রোডাক্টরি ওয়ার্কশপ অন ওয়েব ডেভেলপমেন্টে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে মোহাম্মদ আসিফুর রহমান। মোহাম্মদ আসিফুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর একজন বর্তমান ছাত্র। এছাড়াও বর্তমানে তিনি প্রোগ্রামিং হিরোতে একজন টেকনিক্যাল কোর্স রাইটার হিসেবে কর্মরত আছেন। আমাদের আজকের ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ চিটাং ইউনিভার্সিটি এর সম্মানিত কাউন্সিলর ও ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম স্যার। আমি আব্দুল আলিম স্যারকে অনুরোধ করব কিছু বলার জন্য, কিন্তু আব্দুল আলিম স্যার বর্তমানে একটু শারীরিক অসুস্থ থাকার কারণে তিনি আমাদের কাছে অপারগতা জানিয়েছেন। আহ, আমি আসিফকে অনুরোধ করব তার প্রেজেন্টেশনটি শুরু করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ আসিফুর রহমান। চলুন শুরু করা যাক আমাদের। আমি ফার্স্টে আমার স্লাইডটা ওপেন করি। আচ্ছা সাইম, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়েব ডেভেলপমেন্ট। আমি এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে। বিগত 2 বছর ধরে আমি অবশ্য এই ওয়েব ডেভেলপমেন্টের সাথে বলতে পারা যায় যে বিশেষ করে ইনভলভ হয়েছে, বিশেষ করে করোনার পরে আর কি। ঠিক আছে, মানে করোনার মাঝামাঝি সময়। তো এটা নিয়ে মোটামুটি ফার্স্ট ওয়েব ডিজাইনের একটা পার্টে আমি বেশ ইনভলভ ছিলাম, দেন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট পার্টে যাই। আর এখন যেটা আমি হচ্ছে প্রোগ্রাম প্রোতে আছি টেকনিক্যাল কোর্স রাইটার হিসেবে, যেখানে আমাকে ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে পাইথন এন্ড মেশিন লার্নিং নিয়ে আমাকে হচ্ছে কন্টেন্ট গুলো লেখালেখি করতে হয়, কোর্সের বিষয়গুলো লিখতে হয়। এনিওয়ে, আজকের যে ফার্স্ট বিষয়টা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়েব ডেভেলপমেন্ট, রাইট? এটা মূলত আমি স্টার্ট করব কিভাবে, 3টা ওয়ার্ড দিয়ে। একটা হচ্ছে হোয়াট, দেন হচ্ছে হোয়াই, তারপর হচ্ছে আমরা কোডিং এ যাব, সেটা হচ্ছে হাউ। হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট? আমরা ওয়েব ডেভেলপমেন্ট বলতে অ্যাকচুয়ালি কি বুঝি? আমরা যদি একটু খেয়াল করি, আমরা প্রতিদিনই কিন্তু ওয়েব ব্রাউজারে বিভিন্ন ওয়েবসাইট কিন্তু ভিজিট করতেছি। যেমন আজকে আমাদের IEEE সিইউ স্টুডেন্ট যে ব্রাঞ্চটা আছে, এটারও কিন্তু নির্দিষ্ট একটা ওয়েবসাইট আছে, রাইট? আবার আমরা যে ফেসবুক ইউজ করি, তারও কিন্তু একটা কি ওয়েবসাইট আছে। সো আমরা এখন ওয়েব অ্যাপ্লিকেশন বলি বা ওয়েবসাইট বলি, এটার মধ্যে কিন্তু অনেকটাই কি ইনভলভ আমরা প্রত্যেকেই। আমরা হোক আমরা মোবাইল ইউজ করি ও ল্যাপটপ ইউজ করি, সবার জন্য আমাদের প্রত্যেকটা অ্যাপের কি আলাদাভাবে ইন্টারাকশন আছে। তো যাই হোক, ওয়েব ডেভেলপমেন্টটা হচ্ছে বিভিন্ন মার্কআপ, তারপর হচ্ছে আপনার বিভিন্ন স্টাইলিং আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সমন্বয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে WWW এর জন্য আপনি যে প্রাইভেট নেটওয়ার্কটা আপনি ক্রিয়েট করবেন, এটাই মূলত ওয়েব ডেভেলপমেন্ট। এখানে 2টা পার্ট অ্যাকচুয়ালি। একটা হচ্ছে, আমি যদি একটু সংক্ষেপে বলি, ওয়েব ডিজাইন, ঠিক আছে, আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট। তো সেগুলো নিয়ে অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব। যেমন আমাদের বলতে গেলে টাইপস এর ভিতরে সেগুলো চলে আসে। আমরা যদি ওয়েব ডেভেলপমেন্টের টাইপস গুলো যদি একটু দেখি, প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ফ্রন্ট, তাই না? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। 2 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। আর লাস্টে হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট।
এখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা কি? ধরেন আপনি একজন ইউজার, আপনি একটা ফেসবুক ইউজ করতেছেন। আপনি যখন ফেসবুকটা ইউজ করেন, আপনি ফেসবুকের যে ইন্টারফেসটা দেখতে পান, এই যে বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন জায়গায় আছে, আপনার ইমেজটা এক জায়গায় আছে, তাই না? আপনার পোস্ট গুলো একটা জায়গায় আসতেছে, আপনার সেটিংস এর অপশন গুলো আরেক জায়গায়। এই ওভারঅল জিনিসগুলো হচ্ছে কিভাবে দেখাবে কোনটা কোন জায়গায়, ঠিক আছে? সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, আর ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট যে করে, বা আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান, তাহলে আপনাকে বলা হবে কি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার। এই ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট জানার জন্য আপনাকে বেসিক কিছু জিনিস জানতে হবে অবশ্যই। সেটা এক নম্বর হচ্ছে কি HTML, দুই নম্বর হচ্ছে আপনাকে CSS টা জানতে হবে, আমরা অবশ্যই এগুলো ডিটেলসে জানবো, ঠিক আছে? আর তিন নম্বর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এবার আসি যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আমি যে করব, আমরা কি ইউজ করলাম? HTML ইউজ করলাম, জাভাস্ক্রিপ্ট ইউজ করলাম, তারপর CSS দিয়ে আমরা স্টাইল করলাম। কিন্তু আমরা যদি বেসিক নিয়ে কাজ করতে যাই, আমরা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা দেখি যে যদি বেসিক থেকে শুরু করতে চাই, আমাদের বেসিক থেকে শুরু করতে সমস্যা নাই। বাট যদি কোনো বড়সড় ওয়েবসাইট আমরা বানাতে চাই, সেখানে আমাদের টাইম প্লাস হচ্ছে এফোর্ট একটু বেশি দিতে হয়, যেটা আমাদের জন্য আসলে কি উচিত না। কারণ আমাদের অ্যাজ ইঞ্জিনিয়ার আমাদেরকে দেখতে হবে যে কতটা শর্ট টাইমে আমি ভালো একটা জিনিস বিল্ড আপ করতে পারতেছি। তো এই কারণে সায়েন্টিস্টরা কিন্তু বসে নেই, সবাই কিন্তু নিত্য নতুন জিনিস আনতেছে এগুলোর উপর বেস করে। সো তারা কি করতেছে, কিছু লাইব্রেরি ক্রিয়েট করতেছে, আবার কিছু ফ্রেমওয়ার্ক বানিয়ে ফেলতেছে ওই CSS এর জন্য অথবা জাভাস্ক্রিপ্টের জন্য, যেগুলোতে অনেক কিছু অটো আপলোড করা আছে, আপনি জাস্ট ইউজ করে করে আপনার ওয়েবসাইটটা বানাই ফেলবেন, ঠিক আছে? অনেকটা কপি পেস্ট বলা যায়, ঠিক আছে, বাট নট 100%। এখানেও আপনাকে কাস্টমাইজ করতে হবে, কারণ ওরা সব ধরনের ওয়েবসাইট যাতে আপনি বানাতে পারেন সেই ডেটাটা ওরা দিয়ে দেয়, ঠিক আছে? ওখান থেকে আপনার একটা ওয়েবসাইট যেটা বানাবেন, ওখানে তো আপনি সব ধরনের জিনিস তো আপনি ইউজ করবেন না। যেমন আমি যদি বলি আপনার ওয়েবসাইটে আছে দুইটা বাটন, একটা হচ্ছে লগ ইনের জন্য, একটা রেজিস্ট্রেশনের জন্য। এখন হয়তো একটা ফ্রেমওয়ার্কে এই বাটনের যে কালার সেটা হয়তো দুই কালার না, হয়তো 20 রকমের আছে বা 10 রকমের আছে। এখন ওগুলো তো আপনার আর দরকার নাই, তাই না? আপনি যদি ওই ফাইলটা লোড করেন, তাহলে আপনার এটা কি হয়ে গেল, লোডিং টাইমটাও বেড়ে যাবে, কারণ ফাইলের সাইজটা বেড়ে যাবে। সো সেটাকে আপনাকে কাস্টমাইজ করে আপনার মতো করে ব্যবহার করাটা জানতে হবে। যেমন CSS ফ্রেমওয়ার্ক যদি আমি বলি, বর্তমানে টপ র্যাঙ্কিং এ যেটা আছে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। এই বছরে যেটা নতুন লঞ্চ হয়েছে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ 5। আর দুই নম্বরে হচ্ছে টেলুইন CSS। বাট আমি যদি কার্ভের দিকে ফলো করি, আপনারা যদি একটু সার্চ দেন, দেখবেন যে টেলউইন্ড CSS টা বেশি জনপ্রিয় হচ্ছে। সো যারা এখানে এটা নিয়ে কাজ করতে আগ্রহী বা সামনের দিকে কাজ করবেন মনে করতেছেন, সবাই ফার্স্টে বুটস্ট্র্যাপ যদি শিখে ফেলেন, যেহেতু এখনো মোস্ট অফ দ্য কোম্পানি এটা ইউজ করতেছে, আর টেলউইন্ডটা আপনার জন্য খুব ইজি হবে। টেলউইন্ডের কন্টেন্ট এখনো যথেষ্ট কম ইউটিউবে। আমি যদি বলি কেউ যদি ইউটিউব থেকে শিখতে চান, সো সেই ক্ষেত্রে আপনি বুটস্ট্র্যাপ দিয়ে স্টার্ট আপ করতে পারেন। তারপর হচ্ছে আমি যদি জাভাস্ক্রিপ্টের কিছু ফ্রেমওয়ার্কের কথা বলি, এট ফার্স্টে এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আছে রিঅ্যাক্ট, ঠিক আছে? আপনি প্রোগ্রাম দিয়ে কিভাবে কন্ট্রোল করবেন একটা জিনিস ওয়েবসাইটে, যেটা ডাইনামিক্যালি কন্ট্রোল হবে, সেজন্য আপনাকে অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টকে বলা হয় হচ্ছে ওয়েবসাইটের প্রাণ, ঠিক আছে? একটা ইন্টারাকশন যদি আপনি আনতে চান, অবশ্যই আপনাকে কি জাভাস্ক্রিপ্ট লাগে। তো এই বেসিক জাভাস্ক্রিপ্টে কাজগুলো করাটা অনেক টাফ, প্লাস হচ্ছে লেন্থি প্রসেস, ঠিক আছে? তো আমি যদি একটা কথা বলি, জাস্ট আমরা যাই হচ্ছে daraz.com, আমরা যদি যাই, এই যে আমাদের কার্টে যে বাটনটা আছে, তাই না? এই বাটনটা অ্যাকচুয়ালি কি কাজ করতেছে? বাটন কিন্তু একটাই, কিন্তু আমি যদি এখানে একটা সব যদি আমি ক্লিক করি, এর প্রাইসটা যে এখানে কি অ্যাড হয়, তাই না? এই কাজগুলো হচ্ছে করে থাকে মেইনলি জাভাস্ক্রিপ্ট। এই জন্য জাভাস্ক্রিপ্টকে বলা হয় হচ্ছে ওয়েবসাইটের প্রাণ, মানে ইন্টারঅ্যাক্টিভলি এই কাজগুলো হয়ে থাকে আর কি। তারপর বিভিন্ন অ্যানিমেশন যদি বলে থাকি, ঠিক আছে, সেগুলো বা আমি যদি গিটহাবে যাই, ঠিক আছে, দেখেন আমি গিটহাবে যাই, ওইটা একটু লোড নিচ্ছে। ধরেন এখানে আমি আমার গিটহাবে আসি, আমি চেক করতে চাই যে আমি যদি জাভাস্ক্রিপ্ট ইউজ না করি তাহলে আমাকে অ্যাকচুয়ালি কি দেখাবে আর কি।
অ্যাক্সেসিবিলিটিতে যাবেন, আচ্ছা আচ্ছা এটাতে আমরা একটু পরে আসি, আমরা আগে ইয়াটা শেষ করি, ঠিক আছে? এনিওয়ে আমরা আবার একটু ফিরে আসি। তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের দুইটা জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হচ্ছে রিঅ্যাক্ট আর একটা হচ্ছে ভিউ। এরপরে আরো কিছু ফ্রেমওয়ার্ক আছে যেমন অ্যাঙ্গুলার, এটা অনেক আগে আসছে, এদেরও আগে। আর রিঅ্যাক্ট বেসিক্যালি ইউজ করা হয় হচ্ছে কি আমাদের ফেসবুকে, ঠিক আছে? সো তারপরে হচ্ছে ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট। ব্যাক এন্ডটা আসলে কি নিয়ে কাজ করে? আমি যদি বলি ব্যাক এন্ডে হচ্ছে লজিক। ওই যে বললাম না, আমরা একটু আগে দারাজ থেকে ঘুরে আসলাম, ঠিক আছে? এখানে আমি একটা একটা করে অ্যাড করব। আবার দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্টের অনেকগুলো কালার থাকে বা একটা প্রোডাক্টের অনেকগুলো আইটেম থাকে, রাইট? তো এই জিনিসগুলো হচ্ছে হ্যান্ডেল করার জন্য হচ্ছে আমাদের ব্যাক এন্ড ডেভেলপারের প্রয়োজন হয়, ঠিক আছে? যারা এগুলো লিখে রাখে সামহাও একটা জায়গায়, কিন্তু এটা শো করে না। আরেকটা জিনিস হচ্ছে লজিক তো গেল, তারপর হচ্ছে এপিআই। এপিআইটা কেন লাগে? এটা ডাটাবেসের সাথে ইনক্লুড। আবার ডাটাবেসটা কার সাথে কানেক্টেড হয়? একটা সার্ভারের সাথে। মানে জিনিসটা এরকম, একটা জিনিস যদি চিন্তা করি যে এপিআই অথবা সার্ভার বা ডেটাবেস বোঝার জন্য, ধরেন আপনি একটা রেস্টুরেন্টে আছেন, ঠিক আছে? রেস্টুরেন্টে আপনি যাবেন কি যাবেন না, এটা হচ্ছে লজিকের উপর ডিপেন্ড করে। মানে ফুল ব্যাক এন্ড নিয়ে আমি কাজ করতেছি এখন, মনে করেন যে তো ফার্স্টে আপনি যাবেন কি যাবেন না, 0 আর 1, এটা হচ্ছে লজিক, ঠিক আছে? আমরা সবাই 0 1 সম্পর্কে জানি। এখন রেস্টুরেন্টে যে আপনি বসলেন, বসার পরে এইবার আপনার কাছে ওয়েটার আসলো। ওয়েটার হচ্ছে এপিআই, ঠিক আছে? ওয়েটার হচ্ছে এপিআই, যেটা আপনি আলাদাভাবে সার্চে দেখতে পারেন, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এনিওয়ে, সো ওয়েটার কে আপনি যখন বলবেন যে এই মেনুটাকে আপনি একটা সিলেক্ট করে দেবেন যে আমি এই খাবারটা এখন খেতে চাই আর কি, এটা নিয়ে আসেন। তো এর জন্য কি আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হয়, ঠিক আছে? এই জন্যই বলা হচ্ছে ওয়েটার, মানে আপনাকে ও কিছুটা ওয়েট করা রাখতেছে, জিনিসটা এরকমই। সো ওয়েটার চলে গেল মেইন যে রেস্টুরেন্টে যেখানে খাবার বানানো হয়, সার্ভ করা হয় ওখানে, ঠিক আছে? এবার ওটা হচ্ছে সার্ভার। ওটা হচ্ছে পুরোটা হচ্ছে কি, রান্নাঘরটা আপনার সার্ভার। ওখানে বিভিন্ন ধরনের ডেটা রাখা হয়, মানে বিভিন্ন ধরনের খাবার ওখানে রাখা হয় যেগুলো হচ্ছে সার্ভ করা হবে। এইবার ওইটা সার্ভার প্লাস ওর ভিতরে আবার ডেটাবেস ইনক্লুড করা আছে, ঠিক আছে? আমি যদি বলি ওখানে যদি কোল্ড ড্রিঙ্কস রাখার জন্য কি একটা ফ্রিজ আছে, তারপর গরম জিনিসগুলো রাখার জন্য একটা জায়গা আছে, বা বার্গার রাখার জন্য একটা জায়গা আছে, ঠিক আছে? এরকম করে করে থাক থাক করে রাখা হয়, যেটা আছে ডেটাবেস। ওই ডেটাতে যদি থাকে তখন ওয়েটার আপনার জন্য খাবারটা নিয়ে আসবে, না হলে কিন্তু কি সে নিয়ে আসবে না। সো এপিআই সাকসেস হতেও পারে আবার নাও হতে পারে। যেমন আমরা যদি আমাদের ইন্টারনেট কানেকশন স্লো থাকে, আমরা যদি একটা ব্রাউজারে একটা কোনো কিছু সার্চ দিয়ে দেখা যায় যে কোন একটা জিনিস লোডিং হতে আছে, বাট ইন্টারনেট স্লো এর কারণে ওটা আসতেছে না। কিছু সময় পর ওটা 404 একটা এরর দেখাচ্ছে। এই জিনিসটা কেন? কারণ হচ্ছে আপনি লজিক, মানে আপনি প্রবেশ করছেন 0 আর 1 দিয়ে, মানে 1 দিয়ে আপনি প্রবেশ করছেন, ওয়েবে সার্চ দিছেন। এবার এপিআই কে আপনি বলেও দিছেন, কিন্তু এপিআই সার্ভারে না যেতে পারতেছে, অথবা সার্ভারে গেলেও ওইটা কি করতে পারতেছে না, লোড করতে পারতেছে না বা নিয়ে আসতে পারতেছে না, ঠিক আছে? তো এই ডাটাবেজের সাথে আর সার্ভারের সাথে আর এপিআই এর সাথে আর লজিকের সাথে যে কানেক্টিভিটি তৈরি করে যে কাজগুলো করা হয়, সেগুলো হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। আর একটু যদি বলি, আমরা যে দারাজ দেখলাম একটু আগে, এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট, মানে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে। এই প্রত্যেকটা প্রোডাক্টের বেসিক কিছু ইনফরমেশন আছে, যেমন এর সেলার কে, তারপর এর টাইপ কত রকম, তারপর কতদিন আগে পাবলিশ করা হয়েছে, তারপর এটা কোনো ইয়া দিচ্ছে কিনা, কমিশন দিচ্ছে কিনা। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু কোথায়, মেইন যদি আমার ওয়েবসাইটের পেজে রাখি, ওয়েবসাইটটা দেখা যাচ্ছে যে অনেক এমবি, অনেক মেগাবাইট বা গিগাবাইট হয়ে যাবে, যেটা হিউজ টাফ, ঠিক আছে, লোড করা। তো যার কারণে যেটা করা হয়, আলাদাভাবে ডেটাবেস ক্রিয়েট করা হয়। ডেটাবেস ক্রিয়েট করে ওই ডেটাবেসে এই মানে প্রোডাক্ট গুলো সব ইনফরমেশন রাখা হয়, ঠিক আছে? এবার সেখান থেকে লিংক জেনারেট করে তারপর এখানে নিয়ে আসে। যেমন আপনারা যদি ইজিলি এটা দেখতে চান, আপনারা যেটা করবেন, রাইট ক্লিক করবেন, ইনস্পেক্টে যাবেন, ঠিক আছে? আচ্ছা, ইনস্পেক্ট হচ্ছে আপনি এই ওয়েবসাইটের প্রত্যেকটা এলিমেন্টকে আপনি ধরে ধরে দেখতে পারবেন। ধরেন
আপনি দেখতে চাচ্ছেন যে এই ইমেজটা আসলে কোথায় আছে, এটা কি ডিরেক্ট ইমেজ ইউজ করছে নাকি কোনো লিংক। দেখেন ইমেজে আমি যখন ক্লিক করলাম এটা একটা কি লিংক, এবং ডাবল ক্লিক করেন, এটা কন্ট্রোল সি কপি করলাম আমি এটাতে পেস্ট করলাম, দেখেন আমার ইমেজটা কিন্তু শো করছে। বাট এটা কি মেইন কোনো ওয়েবসাইটে না, কখনোই না। এটা একটা ডেটাবেজে সংরক্ষণ করা আছে, যার হচ্ছে এই যে নাম্বার আছে তাই না, এর একটা নেম অটোমেটিক্যালি কি জেনারেট হয়ে যায়, তারপর সেটাকে এখানে শো করা আছে। তো এই কাজগুলো মানে ফ্রন্ট এন্ডের সাথে আপনার ব্যাক এন্ডের সাথে যে কানেকশন গুলো, ঠিক আছে, এই কাজগুলো যারা করে আমরা তাদেরকে আবার আরেকটা নামে বলি, সেটা হচ্ছে আমি যদি একটু দেখাই, সার্ভার ডাটাবেজ ব্যাকএন্ড ডেভেলপার ব্যাকএন্ড। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা এর আগেও দেখে আসছি তাই না, যেমন ফ্রন্ট এন্ডের জন্য আমাদের কাজটাকে ইজি করার জন্য আমাদের কিছু ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ইউজ করতে হয়। যেমন আমরা সিএসএস এর দুইটা ফ্রেমওয়ার্ক দেখছি তাই না, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ আর একটা হচ্ছে jQuery। বাট ওখানে আরো কিছু ফ্রেমওয়ার্ক আছে আপনারা দেখতে পারেন, যেটা হচ্ছে যে টেইলরিং সিএসএস আর jQuery, তো এটা আগে ছিল, এখন অবশ্য ডিমান্ডটা কমে গেছে সামহাও, ঠিক আছে। আর জাভাস্ক্রিপ্টের আরো আছে, বাট আমরা মেইনলি দেখলাম হচ্ছে রিঅ্যাক্ট আর ভিউ। বাট ব্যাক এন্ডের কাজ করার জন্য আপনাকে কি এরকম কোন ফ্রেমওয়ার্ক বা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অবশ্যই জানতে হবে তাই না। যেমন হচ্ছে নোড.জেএস, এটা একটা রান টাইম সার্ভার যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্রিয়েট করা হয়। এখানে অবশ্য অনেক কিছু ইনক্লুড করা থাকে, সি সি প্লাস প্লাস, আমি ওই দিকে যাচ্ছি না। জাস্ট নোড.জেএস যদি আপনি জানেন তাহলে আপনি কি ব্যাকএন্ড নিয়ে কাজ করতে পারেন। তারপর হচ্ছে পাইথন, তারপর হচ্ছে পিএইচপি নিয়ে অনেকে কাজ করে, যেটা ওয়ার্ডপ্রেস কাজ হয়, ঠিক আছে। যার একটা উল্লেখযোগ্য ফ্রেমওয়ার্ক কি লারাভেল, আর পাইথনের জন্য হচ্ছে জ্যাঙ্গো, ঠিক আছে। এদের আবার মানে ফ্রেমওয়ার্ক আছে। আর নেক্সট হচ্ছে গো ল্যাঙ্গুয়েজ নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে। এইটা দিয়ে আপনি ব্যাক এন্ডের যে কাজগুলো করা হয়, ওই যে আমরা চারটা কাজ দেখলাম তাই না, লজিক, এপিআই, সার্ভার, ডেটাবেস, এই কাজগুলো আপনি করতে পারবেন। এবার ডেটাবেস, আমরা সেই ডেটাবেজে ডাটাগুলো যে কিভাবে রাখবো এটার উপরও ডিপেন্ড করে, ঠিক আছে। মানে ধরেন আপনার কাছে দুইটা শোকেস আছে, বা আমি যদি একটা শোকেস প্লাস একটা কি ফ্রিজের কথা চিন্তা করি, দুইটার ডিজাইন কি একরকম না, কখনোই না, ঠিক আছে। একটাতে এক রকম জিনিস থাকে, একটা থাকে মানে আরেক রকম। তো এই ধরনের জিনিসগুলোকে কিভাবে অর্গানাইজ করা যায়, কিভাবে অর্গানাইজ করলে বেটার হবে, এটা নিয়ে কিন্তু কি রিসার্চাররা বসে নেয়। নিত্য নতুন ডেটাবেস কিন্তু আমাদেরকে আসতেছে, ঠিক আছে, ডেটাগুলোকে সংরক্ষণ করার জন্য কিভাবে রাখলে এটা বেটার। সহজ কথায় বলি, আপনার ধরেন একটা টেবিল আছে, আপনার 10টা প্লেট আছে, প্লেট 10টাকে আপনি চাইলে টেবিলের উপর কি আলাদা 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 ভাবে মানে একটার পর একটা উপর না মানে পাশাপাশি করে রাখতে পারে। এটা একটা নিয়ম যেটা আমরা খাবার টেবিলে দেখি, বিশেষ করে বিয়ে বাড়িতে গেলে আর কি ওইভাবে উপর করে রাখা থাকে। সো এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম কি, ওই টেবিলের উপর যে আপনি প্লেট গুলা আলাদা আলাদা জায়গায় না রেখে একটার উপর একটা করেও কিন্তু কি রাখতে পারেন। সো আপনি কিভাবে ডেটা রাখবেন এবং কোন ডেটাগুলো কিভাবে রাখলে ইজি হবে, এইটার জন্য আপনার ডেটাবেস ক্রিয়েট করা আছে অবশ্যই। এটার জন্য কিছু যেমন মঙ্গোডিবি, ঠিক আছে, এটা এখন র্যাঙ্কিং এ মূলত প্রথম টপ 3 এর ভিতরে আছে। আর দেন হচ্ছে মাইস্কুয়েল এখন প্রথম দিকে আছে। আরো কিছু ডেটাবেস আছে আপনারা দেখতে পারেন, যেমন এসকিউএল আছে। সো আপনি যদি টাইপস অফ ডেটাবেস দিয়ে সার্চ দেন আপনার অনেক কিছু চলে আসবে। তো আমরা ফ্রন্ট এন্ড জানলাম, ব্যাক এন্ড জানলাম, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে অনেক মাথামাতি হয়। এইটা আসলে কি, এইটা কারা করে, ঠিক আছে। আমরা যদি একটু দেখি, ফুল স্ট্যাক হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড আর হচ্ছে ব্যাক এন্ড এর সমন্বয়ে তৈরি। মানে এই ফুল স্ট্যাক ডেভেলপার যারা, ঠিক আছে, তারা হচ্ছে কি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা নিয়ে মূলত কাজ করে। একটা কোম্পানিতে যেটা হয়, বড় বড় কোম্পানিতে, যে ফ্রন্ট এন্ড এর কাজ আর ব্যাক এন্ড এর কাজ কিন্তু আলাদা আলাদা পার্সন করে। কারণটা কি, তাদের অনেক বড় বড় প্রজেক্ট থাকে বা অনেক প্রজেক্ট তাদের কাছে আসে। সো সব কাজ যদি একজনকে দিয়ে দেওয়া হয় এটা হ্যান্ডেল করা অনেক টাফ হয়। দেখা যাচ্ছে যে একটা ওয়েবসাইট কাউকে যদি বানাইতে দেওয়া হয়, যেমন তারাজের মতো ওয়েবসাইট যদি বলি, এখানে কত কিছু আছে তাই না। এখানে ডিজাইনের জন্য একজন লাগবে, তারপর হচ্ছে প্রোগ্রামিং লজিক গুলাকে হ্যান্ডেল করার জন্য আরেকজন লাগবে, তারপর ডাটাবেজের সাথে কানেক্ট করার জন্য আরেকজন লাগবে, তাই না।
এই ধরনের অনেক পার্সন কিন্তু কি এখানে প্রয়োজন হয়, যার কারণে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের ভ্যালুটাও খুব বেশি। সো ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট যদি আপনি জেনে থাকেন, আপনার ডিমান্ডটা সবচেয়ে বেশি থাকবে, এটা অবশ্যই বলা যায়, ঠিক আছে। কারণ আপনি তখন দেখা যাচ্ছে যে কোন একটা সিচুয়েশনে দুইটা জিনিসকে খুব ইজিলি কি হ্যান্ডেল করতে পারবেন। তো ফুল স্ট্যাক ডেভেলপাররা যেটা করে, দুইটা নিয়ে মূলত কাজ করে। ফুল স্ট্যাক ডেভেলপারের ভিতরে বেশ কয়েক ধরনের ডেভেলপার আছে, যেমন আছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, মার্ন স্ট্যাক ডেভেলপার, MEN ডেভেলপার। আপনি অনেক ধরনের ডেভেলপার পাবেন এখানে, ঠিক আছে। লাস্ট হচ্ছে লারাভেল, যেটা হচ্ছে PHP নিয়ে যারা কাজ করে তারা এই ধরনের জিনিসগুলো করে থাকে। দেন হচ্ছে জ্যাঙ্গো। জ্যাঙ্গোটা একটা ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে পাইথনের তৈরি একটা ফ্রেমওয়ার্ক। এখন প্রশ্ন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট আমি কেন শিখবো? আজকের সেমিনারের উদ্দেশ্যটা কি অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন টু ওয়েব ডেভেলপমেন্ট, তাই না? তো এখানে আমাদেরকে বুঝতে হবে, যেমন আমরা কিন্তু এখানে অনেকে আছি ম্যাক্সিমাম কি ট্রিপলের স্টুডেন্ট, বাট এই ধরনের সেক্টর গুলো কিন্তু আমাদের থেকে একটু ডিফারেন্ট। বাট আমরা কেন শিখবো? এর প্রথম যে কারণটা হতে পারে সেটা হচ্ছে প্যাশন। আপনার যদি কখনো চিন্তা হয় যে আপনি ফেসবুকের মতো একটা কিছু ক্রিয়েট করবেন একটা সময়, যে বা আপনি এই যে তারাজের মতো কোন একটা পেজ আপনি নিজেই বানাবেন এবং সেখানে আপনার নিজের প্রোডাক্ট সেল করবেন, ঠিক আছে। মানে আপনার যদি প্যাশন থেকে থাকে আগে থেকে, তো ইট ডাজন্ট ম্যাটার যে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছেন, ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। সো প্যাশনের পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি জিনিসটা কেন? কারণ হচ্ছে আমরা সবাই জানি যে ক্রিয়েটিভিটি জিনিসটা কি অ্যাকচুয়ালি, যে আপনার যদি নতুন নতুন আইডিয়া থাকে, তাই না, এবং সেটাকে যদি আপনি কোনোভাবে রিভিল করতে চান, তো সেই জন্য আপনি ওয়েব ডেভেলপমেন্টটাকে বেছে নিতে পারেন। কেন? এটা যদি আমি একটু খেয়াল করি, যে আমাদের এখন টোটাল ওয়েবসাইট ইন দ্য ওয়ার্ল্ড, আমরা যদি একটু সার্চ দিয়ে দেখি যে আমাদের 1.7 বিলিয়ন ওয়েবসাইটস এখনো এক্সিস্ট করতেছে। আমরা আরো একটা জিনিস যদি দেখি, ক্রিয়েটেড ইন এ সিঙ্গেল ডে, আমরা যদি এটাও একটু দেখি, দেখেন প্রতিদিন 2,52,000 ওয়েবসাইট নাকি ক্রিয়েট করা হচ্ছে। এটা হচ্ছে অন এভারেজ, তাই না? এটা রিয়েল হতে পারে, আবার একটু কম বেশি হতে পারে, যাই হোক এটা স্ট্যাটিস্টিক্স করে ওরা বের করে। বাট এটা ওয়ার্ল্ড ওয়াইডে কতটা জব আসে দেখেন, এখনো পর্যন্ত আজকে যদি হিসাব করি 1,57,000 সামথিং, তাই না? আপনি যদি আলাদা আলাদা ভাবে দেখেন, যে যেমন ধরেন ইন্টারনেট জন্য আপনি দেখতে পারবেন, আবার হচ্ছে জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, এটা যদি আচ্ছা দেখেন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার দেখেন 1,61,000, তাই না? তো এগুলো দেখতে পারেন যে আসলে কি কি লাগবে না, আপনি যখন জব সেক্টর নিয়ে যাবেন এটা হচ্ছে অনেক পরের বিষয়। তো আমি এইটাই বোঝাতে চাচ্ছি যে এটার অপরচুনিটি এত বেশি, সেটা আসলে নতুন করে বলার কিছু নেই। দেন হচ্ছে আমাদের লাস্টে হচ্ছে স্যালারির বিষয়টা আর কি, ঠিক আছে। আমি স্যালারি বিষয়টা একটু দেখে আসি, যে এভারেজ স্যালারি ওয়েব ডেভেলপার ইন ইউএস, ঠিক আছে। দেখেন আর কিছু অবশ্যই আমার বলার নেই, আপনারা নাম্বারটা দেখলে বুঝতে পারতেছেন যে এভারেজ স্যালারি একজন ওয়েব ডেভেলপারের, সেটা যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হোক বা ইন্টারন্যাশনাল কোনো জব সেক্টর হোক, এটা অনেক হিউজ একটা অ্যামাউন্ট। আমাদের বাংলাদেশেও যে একদম মানে যারা বেসিক লেভেল থেকে শুরু করে, ঠিক আছে, জুনিয়র ডেভেলপার যাদেরকে বলা হয় অ্যাকচুয়ালি, বা জুনিয়র ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড একটা হলেই, সো এদেরও কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট কি বাংলাদেশের কোম্পানিগুলো দিয়ে থাকে আর কি, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে আমাদের জব অথবা ফ্রিল্যান্সিং, ঠিক আছে। এখন ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে আপনি এর যে কোনো একটাতে যেতে পারেন। আপনি জব সেক্টর কোন একটা জবে যদি মানে কোম্পানির আন্ডারে কাজ করতে চান, সেটাও করতে পারবেন। আবার আপনি যদি মনে চান যে না আমি আমার মতো করে ফ্রিল্যান্সিং করবো, সেটাও অনেক হিউজ একটা ব্যাপার, ঠিক আছে। আপনি ফাইবারে যদি যান, আমরা জানি যে কি ফ্রিল্যান্সিং এর কিছু মার্কেট প্লেস থাকে, তাই না? আপনি ফাইবারে যাবেন, fiverr.com যদি আপনি যান, আচ্ছা দেখেন শুরুতে আমি যখন একটা রিলোড করছি, কন্টিনিউ ব্রাউজিং একটু যদি চেক করেন, এগুলো কিন্তু সব কি এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কাজ, এটা ওয়ার্ডপ্রেস, তাই না? তারপর আমরা যে মার্ন স্ট্যাকের যে কাজগুলো দেখলাম, তো শুধু যদি ওয়েব ডিজাইনের কথাই বলি,
ঠিক আছে, ওয়েব ডিজাইন আপনি কোনো ডেভেলপমেন্ট করবেন না, জাস্ট একটা পেজ হচ্ছে ডিজাইন করে দিবেন, একটা পেজ বা দুইটা পেজ বা পাঁচটা পেজ, এই ধরনের কাজগুলো কি দেখেন অ্যাভেলেবল। এবং এটা প্রাইস তার দেখতেছেন, ঠিক আছে, এটাতে যদি আপনি একটাতে যদি ডিটেইলসে ক্লিক করেন, আপনি এখানে চেক করতে পারেন একটা ল্যান্ডিং পেজ বানাই দিবেন। মানে আমি যদি একটু বলি যে ল্যান্ডিং পেজটা, ঠিক আছে, ধরেন আপনার একটা পার্সোনাল পোর্টফোলিও দরকার, তাই না? ধরেন আমার একটা পোর্টফোলিও আছে, আমি যদি এটাকে একটু শো করি, এটা লোডিং হচ্ছে। একটু টাইম নিচ্ছে এখানে, অবশ্য জুমে নেটওয়ার্কটা একটু বেশি অ্যাবজর্ব করতেছে আর কি, ঠিক আছে। তো ওইটাই যেটা বলতেছিলাম যে ফাইবারে এই কাজগুলো আপনি ইজিলি কি চাইলে আপনি আপনার মতো করে এখানে গিগ সাজিয়ে এটা কাজটা করতে পারবেন। তো এনিওয়ে আমরা ওটাতে না যাই, আমরা আবার স্লাইডে ফিরে আসি। সো এটাই আমার ইন্ট্রোডাক্টরি কিছু আলোচনা এখানে ছিল। এইবার হচ্ছে আমরা শুরুর দিকে বলছিলাম যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, তাই না? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে এইচটিএমএল সিএসএস অথবা জাভাস্ক্রিপ্ট যেমন একটা শুরু করতে হবে। তো জাভাস্ক্রিপ্ট যেহেতু প্রোগ্রামিং, এটা আসলে 2 দিনের সেমিনারে হয়তো আমি টাচ করাটা হয়তো হবে না, কারণ এইচটিএমএল সিএসএস এর বেসিকটা আমি চেষ্টা করব কিছুটা আগে নিয়ে যেতে আর কি। তো এট ফার্স্টে আমাদের যেটা করতে হয় এই ওয়েবসাইটের কাজগুলো করার জন্য আমাদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে আপনার কি প্রজেক্ট ফোল্ডার, রাইট? ঠিক আছে, ধরেন আমি এখানে একটা প্রজেক্ট ফোল্ডার, এটা হচ্ছে, আচ্ছা আমি এখানে ক্রিয়েট করে রাখছি মনে হয়, ঠিক আছে, এই ফোল্ডারটা আমি ক্রিয়েট করছি নতুন। দেন হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমাকে কিছু মানে একটা আইডি ইউজ করতে হবে, যেখানে আপনি কোড লিখবেন প্লাস আউটপুট পাবেন। যেমন আমরা হচ্ছে আরডুইনো নিয়ে কাজ করছি, তাই না? যেমন আরডুইনোতে আমরা যখন কোড লিখে কোন একটা কিছুকে মানে রান করি, কোন একটা কিছু হয় একটা লাইট জ্বলে বা সাম্পো এরকম টাইপস এর, তাই না? তো সেই জন্য আমাদেরকে কি করতে হয়, আইডি ইউজ করতে হয়, আইডি, যার মাধ্যমে আমরা কোডগুলো লিখতে পারবো। তো আমি বেসিক্যালি ইউজ করি হচ্ছে ভিজুয়াল স্টুডিও, ঠিক আছে। আপনারা যদি যান এখানে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর, ঠিক আছে, সো এটা আপনারা ডাউনলোড করতে পারেন, এটা খুব হিউজ পরিমাণে ইউজ হয়, ঠিক আছে। এখানে শুধু সার্চ রেজাল্ট দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে এটা আসলে কি পরিমাণে ইউজ হয়। এবং যারা ওয়েব ডেভেলপার বিশেষ করে তাদের জন্য খুবই জনপ্রিয়। আরো একটা আছে যেটা আছে সাবলাইম টেক্সট, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, বাট আমি পার্সোনালি সাজেস্ট করব যে ভিজুয়াল স্টুডিও কোডটাই ইউজ করার জন্য। এখানে হিউজ অ্যামাউন্ট অফ এক্সটেনশন প্লাস আপনার হ্যাং করার পসিবিলিটিটা খুবই কম আর কি। তো আচ্ছা, আমরা এখন শো করতেছে না, যাই হোক। তো আপনারা যেটা করবেন, আপনারা চাইলে ইউটিউবে সার্চ দিতে পারেন যে এটা অ্যাকচুয়ালি কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর হচ্ছে ফাইলে যাবেন, ঠিক আছে। তারপর আপনি যে প্রজেক্ট ফোল্ডারটা আপনি ক্রিয়েট করছেন ওইটা যেহেতু করতে হবে, আপনি ওপেন ফোল্ডারে যাবেন। সাইম, আমাকে কি শোনা যাচ্ছে? সাইম? হ্যাঁ, শোনা যাচ্ছে। টাইম ভাই নাই মনে হয়। আচ্ছা আচ্ছা, কারেন্ট ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা প্রজেক্ট অ্যাকচুয়ালি প্রসেসটা হতে পারে, ঠিক আছে। সো আমাকে কোশ্চেন করতে পারেন। এনি কোশ্চেন? আপনারা চাইলে চ্যাট বক্সে এটা লিখতে পারেন, ঠিক আছে। ওকে,
Anyway, আচ্ছা, তো আমরা যখন এই প্রজেক্টটা নিয়ে কাজ করব, আমাদেরকে একটা জিনিস সম্পর্কে জানতে হবে যে আমরা যদি খেয়াল করি, আমি সে ফাইবারেই চলে যাই, ঠিক আছে? যেমন এখানে কিন্তু কি এটা কি প্রথম যে পেজটা এটা কিন্তু দেখাচ্ছে, তাই না? প্রথম যে পেজ আর পরের পেজ গুলো কিন্তু কি আলাদা, তাই না? তারপর অর্ডারের একটা পেজ আছে, তারপর লিস্টের একটা পেজ আছে। তো প্রত্যেকটা পেজ কিন্তু আলাদা আলাদা। তার মানে কথা হচ্ছে আপনি যখন ফেসবুকে যান, আপনার কিন্তু হোম পেজটা শো করে, আপনার কিন্তু সেটিং পেজটা শো করে না। তারপর আপনার কিন্তু মানে অন্যান্য যে আদার্স, যেমন ভিডিওর জন্য একটা পেজ থাকে, সেটাও কিন্তু কি শো করে না, ঠিক আছে? তার মানে আপনাকে ফার্স্টে একটা এমন একটা ফাইল জেনারেট করতে হবে যেটা হচ্ছে ফার্স্টে শো করাবে, এবং সেটা নিয়ে মূলত আমরা শুরুতে কাজ করব। তো এর জন্য যেটা করতে হয় হচ্ছে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হয় এভাবে, index.html, যেহেতু আপনি HTML নিয়ে কাজ করবেন, সো সেই কারণে আপনাকে হচ্ছে index.html ফাইলটা জেনারেট করতে হবে। এখন index.html কে আমি 2বার বা 3বার ইউজ করতে পারবো কিনা? কখনোই না, ঠিক আছে? আপনি একবারই এটা ইউজ করতে পারবেন, এবং আপনাকে প্রত্যেকটা প্রজেক্টে এটা মাস্ট ইউজ করতে হবে, এটা একটু মাথায় রাখবেন আর কি, ঠিক আছে? যেটা হচ্ছে আমার হোম পেজ, সোজা কথা হোম পেজ ইকুয়াল টু index.html যে পেজটা, এখানে হচ্ছে এবার আমি আমার ডিজাইনটাকে সাজাবো, আমি একটা ওয়েবসাইট তৈরি করবো। আজকে আমরা ফার্স্ট একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো, সেটা কিভাবে করে একটু দেখে আসি। কয়েকটা পার্ট আছে, আমি যদি বলি যে HTML আর HUML, এর ভিতরে কিন্তু কি অনেকগুলা পার্ট আছে। যেমন যদি বলি আমাদের একটা মানুষ আমরা যখন দেখি, ঠিক আছে, আমরা কি দেখে চিনি অ্যাকচুয়ালি, তাই না? তার কিন্তু এট ফার্স্টে আমাদের লুক যায় তার ফেসের দিকে, তাই না? তার ফেসের প্রথমে উপরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে হেড, ঠিক আছে? এইটা মানুষের যে হেড, ঠিক সেম ভাবে HTML এ কনভার্ট করে সায়েন্টিস্টরা এটাকে নিয়ে আসছে হেড ট্যাগে, ঠিক আছে? তো ট্যাগ কি এটা আমরা পরে আসবো। তারপরে এখানের পর থেকে শুরু হয় তার বডি, বডির পর থেকেই কিন্তু কি আলাদা একটা পোশাক আমরা করি, তাই না? এটা হচ্ছে ফুটার, ঠিক আছে? আর লাস্টে হচ্ছে এটা আবার ক্লোজ করতে হয়। তো জিনিসটা হচ্ছে একটা, আমরা যদি মানে মানুষের মধ্যে চিন্তা করি যে তার চেহারা দেখে কিন্তু ফার্স্টে আমরা কি চিনি। তো একটা ওয়েবসাইটে কি আমরা কি দেখবো, তার ফার্স্ট একটা টাইটেল দেখে চিনবো, তার মাথার মানে এই যে হেডের ভিতরে কি একটা টাইটেল ট্যাগ থাকবে অবশ্যই, তাই না? তার একটা বৈশিষ্ট্য থাকবে। টাইটেলটা হতে পারে, আমরা মানুষের ক্ষেত্রে হতে পারে কি তার নাম হতে পারে, সেটা আমরা ওয়েবসাইটের জন্য ইউজ করব। তো চলুন আমরা দেখি যে একটা ওয়েবসাইটে আসলে কি দেখায়। যেমন এই যে এখানে দেখছেন ফাইবার লেখা, ঠিক আছে? বা এখানে ফাইবার লেখা, তারপর এটা কি টাইটেল টু ওয়েব ডিজাইন, এটা মাউসটা যদি আমি এখানে নিয়ে যাই তো সেটা কিন্তু শো করাচ্ছে, তাই না? তারপর এটা যে তারা যে, তারপর এটা যে ফেসবুকের, এটা যে লিঙ্কডইন এর, এগুলো কিন্তু কি আমরা বুঝতে পারতেছি, তাই না? তো আমাদেরকে ফার্স্টে এইচটিএমএল এর যে মেইন স্ট্রাকচার সেটা এরকম। আমি অবশ্যই এখানে কিছু এক্সটেনশন আছে যার কারণে এটা আমার জন্য ইজি, ঠিক আছে? এক্সটেনশন গুলো আপনারা এখানে পাবেন। মানে অটোমেটিক্যালি এইচটিএমএল এর আপনাকে কিছু এক্সটেনশন তারা দিয়ে দিবে আর কি। এনিওয়ে, আমরা টাইটেল ধরেন আজকে আমাদের যে টাইটেল, তাই না, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টাইটেল। এখন আমি চাচ্ছি এটাকে আমি রান করব, তাই না? আমি যদি এখন ওপেন উইথ লাইভ সার্ভার দেখি এটা কাজ করে কিনা। আচ্ছা, রান হয়েছে। দেখেন আপনারা যদি এখানে খেয়াল করেন আমার টাইটেলে কিন্তু অটোমেটিক্যালি ইন্ট্রোডাকশন টু ওয়েব ডেভেলপমেন্টটা চলে আসছে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, যে এইচটিএমএল এর মিনিংটা কি, আসলে এইচটিএমএল এর কি বোঝায়, ঠিক আছে? মানে এইচটিএমএল তো আমরা জানি, তাই না, যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা জানি, আবার শুধু দুইটা জিনিস টেক্সট সম্পর্কে আমরা জানি, মানে HTML, এল এর জন্য ল্যাঙ্গুয়েজ আর টি এর জন্য টেক্সট। দুইটা জিনিস আমাদেরকে জানতে হবে, একটা হচ্ছে হাইপার টেক্সট আর একটা হচ্ছে মার্কআপ। মার্কআপ জিনিসটা হচ্ছে অনেকটা মেকআপ, ঠিক আছে? এই যে আমরা যে ওয়েবসাইট গুলো ইউজ করলাম, আমরা যে এই যে ওয়েবসাইট গুলো দেখলাম, ঠিক আছে, কোনটা কোন জায়গায় আছে, ঠিক আছে? ধরুন আপনি একটা বিল্ডিং বানাবেন, তাই না? তো বিল্ডিং এর কোথায় আপনি কয়টা ফ্ল্যাট রাখবেন, সেই ফ্ল্যাট গুলোর ভিতরে কোন রুমটা কোন দিকে হবে, কোন রুমের সাথে ব্যালকনি হবে, কোন জায়গায় রান্না হবে, এই জিনিসগুলো সব হচ্ছে কি আপনার মার্কআপ।
আর হাইপার টেক্সটটা হচ্ছে কি অনেকটা ওই যে কানেক্টিভিটি তৈরি করা, ওই যে একটা রুমের সাথে আরেকটা রুম কোন অ্যাঙ্গেলে রাখলে এটা বেটার হবে। তার মানে এই যে কানেক্টিভিটি কানেকশন গুলো আমরা ক্রিয়েট করলাম, এখানে ক্লিক করলে আমি আরেকটা পেজে যাচ্ছি, ঠিক আছে। আর একটা বিষয় হতে পারে হচ্ছে সেটা হচ্ছে হাইপার, মানে জিনিসটা হচ্ছে অনেকটা হাইপার টাইপের। মানে আপনি আপনি যদি চিন্তা করেন আমরা আমাদের কম্পিউটার কি আমাদের ভাষা বুঝবে? কখনো বুঝবে না কিন্তু। সো তাকে যদি আমাদের ল্যাঙ্গুয়েজ বা আমাদের কথা যদি বুঝাইতে চাই, তাকে তার মতো করে হাইপার টেক্সটে পরিণত করে তারপর বুঝাতে হবে, তাই না? এবং সেই ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু কি আবার মানুষ বুঝবে না। যেমন কাউকে যদি এটা পড়তে দেন, ধরেন যারা এখন ইন্ট্রোডাকশন পর্যায়ে, তাকে যদি বলি যে এটা পড়, সে হয়তো পড়বে এখানে টাইটেল, তার মানে অ্যাঙ্গেল ব্র্যাকেট, টাইটেল, আবার ক্লোজ, তারপর ইন্ট্রোডাকশন টু ডেভেলপমেন্ট, আবার মানে জিনিসটা আসলে কি যারা জানে না তাদের জন্য কি, প্রোগ্রামার ছাড়া যারা জানে না তাদের জন্য এটা বোধগম্য নয় আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয় মূলত। এক কথায় যদি আমি বলি যে HTML হচ্ছে মানে হাইপার টেক্সট বলতে বোঝায় সেই ধরনের টেক্সট যেগুলো আছে মেশিন রিড করতে পারবে বা মেশিন রিডেবল, ঠিক আছে। আচ্ছা, যাই হোক আমরা ওইটা সম্পর্কে জানলাম। এখন আরেকটা জিনিসে আছে, আমরা মোটামুটি মানুষ যেভাবে চিনি চেহারা দেখে, এখন আমরা ওয়েবসাইটকেও ফার্স্টে ওর হেড বানাবো যাতে আমরা চিনতে পারি। এখন দেখেন, ঠিক আছে আপনার একটা নাম আছে, ধরেন একই এলাকায় দুইজন ব্যক্তি আছে, দুইজনের নামই হচ্ছে মারুফ। এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে মারুফ, ঠিক আছে, দুইজন মারুফকে আপনার সামনে আনা, আপনি কাকে চান এটা কিন্তু আপনি যদি তার চেহারা না আছেন আপনি কিন্তু তাকে জাস্টিফাই করতে পারবেন না কোনোভাবে। তার মানে তার চেহারাটা অবশ্যই আপনার জানা থাকা লাগবে। সে চেহারা জানানোর জন্য একইভাবে সায়েন্টিস্টরা এখানেও বিল্ড আপ করে রাখছে, মানে কানেক্টিভিটিটা একটু চিন্তা করেন। এই যে দেখছেন না এফআর লেখা, এফআর লোগো দিয়ে আমরা বুঝে যাই এটা কি ফাইবারের, তাই না? আমরা অটোমেটিক্যালি মানে ওয়েবসাইট দেখা দরকার নেই, শুধু প্রথম জিনিসটা দেখলে। সো এটা হচ্ছে একটা ওয়েবসাইটের হেড, যেখানে একটা কি আছে, তার নেম আছে বা টাইটেল আছে, দ্বিতীয় নম্বর হচ্ছে লোগো আছে। আমাদের কোডিং এখান থেকে মূলত স্টার্ট। এই লোগোটা আমরা এখন কিভাবে দেব, তাই না? এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাব আইকন। এই জিনিসটাকে কি বলে? ফ্যাব আইকন। আমরা যদি একটা ইমেজ এখানে নিয়ে আসি, টুইটারের ইমেজটা যদি আমি নিয়ে আসি, তাই না? টুইটারের লোগোটা ধরেন আমি টুইটারের লোগোটা এখানে নিয়ে আসবো সামহাউ। আচ্ছা, এই ইমেজটাকে আমি কি করবো এখন? সেভ করবো। এটা আমাকে সেভ করতে হবে। কোথায় সেভ করব? আমার প্রজেক্ট ফোল্ডারে আমি সেভ করব, ঠিক আছে। প্রজেক্ট ফোল্ডার ছিল ইন্ট্রোডাকশন টু ওয়েব ডেভেলপমেন্ট। এখানে যে আমার একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে ইমেজেস ফোল্ডার, যেখানে আমি আমার সব ধরনের ইমেজ কি রাখবো। আমি সেই ইমেজেস এর ভিতরে আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন যে কোন ফোল্ডার থেকে অ্যাকচুয়ালি কোন ফোল্ডারে যাচ্ছে। তারপর হচ্ছে এটার একটা স্মল নাম দেন যেটা হচ্ছে TWT। এটা এন্টার দিলে এটা সেভ হয়ে যাবে। PNG cannot, আচ্ছা এটা সেভ করা যাচ্ছে না সামহাউ। আমরা আরেকটা ট্রাই করি, ঠিক আছে। আমরা দেখি এইটা সেভ হবে কিনা। আচ্ছা এটা সেভ হয়েছে, বাট আমাদেরকে দেখতে হবে যে ইমেজটা নেমটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। দরকার নাই, আমরা যদি TWT, হ্যাঁ ঠিক আছে, ওকে। আমরা এখন এটা নিয়ে কাজ করব। তো আমরা যখন ফ্যাব আইকনটা দিব তখন আমাদেরকে হচ্ছে লিংক করতে হবে, তাই না? আমাদের এর হেডের ভিতরে, যেমন আমি যদি শুরুতে বলি আমাদের কি ছিল HTML, তারপর হচ্ছে হেড, তারপরে পার্টটা হচ্ছে বডি, যেটা ওই যে হিউম্যান বডির মধ্যে, নেক্সট হচ্ছে HTML-টা আবার আমাকে ক্লোজ করতে হবে। তো এটা আমাকে সামহাউ এটা লিংক করতে হবে। আমি যদি এটাকে লিংক করি, এইচআরএফ হচ্ছে কি আপনার যেটা হচ্ছে ইউআরএল, ইমেজটা কোথায় আছে। তো ইমেজটা আমি একটু যদি চিন্তা করেন আমরা এখন কোথায় আছি, আমরা হচ্ছে এখন index.html আছে, এই ফোল্ডারের ভিতরে index.html এ আছে। আমাদেরকে যেতে হবে এই ইমেজেস ফোল্ডারে। তার জন্য আমাদেরকে লিখতে হবে ইমেজেস। এই যে ইমেজেস ফোল্ডারটা আমাদেরকে শো করতেছে এখানে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু ফোল্ডার সাইন, সো এটা দিবেন। এর ভিতরে কোন পিএনজিটা মানে কোন ইয়াটা শো করতেছে সেটাও কিন্তু দিয়ে দেখাচ্ছে। আবার আমরা কিন্তু এটা স্টাইল শিট না,
আমরা এখানে নিচ্ছি কি একটা আইকন হিসেবে, তাই না? এটা হচ্ছে আমাদের ফ্যাব আইকন বলে। আপনারা যদি জানতে চান যে ফ্যাব আইকনটা কি, ফ্যাব আইকন, ঠিক আছে, দেখেন এগুলোকে হচ্ছে কি ফ্যাব আইকন বলে, ঠিক আছে। এবং এটা কিভাবে ইয়া করতে হয় যে ফ্যাব আইকন ইন HTML5, ঠিক আছে, দেখবেন আপনারা এখানে কোড পেয়ে যাবেন। দেখছেন রিলেশনটা কিসের মাধ্যমে দিতে হয়? আইকন, যেহেতু এটা একটা আইকন। সো চলেন আমরা দেখা যাক যে আমরা পাই কিনা। আমার এটা যেহেতু অটো লাইভ সার্ভারে আছে, ঠিক আছে, দেখছেন এখানে কিন্তু কি জুম করার চেষ্টা করি না, জুম হচ্ছে না। আমাদের এখানে একটা সামহাউ একটা টুইটারের আইকন কিন্তু চলে আসছে, তার মানে এটা আমাদের কাজ করছে, ঠিক আছে। এরপরে যে জিনিসগুলো আছে আমরা একটু বলে আসি যে কোথা থেকে শিখবো আমরা HTML বা CSS। আমি আপনাদেরকে দুইটা ওয়েবসাইট সাজেস্ট করব। ফার্স্টে হচ্ছে W3 Schools, আপনারা এখানে যাবেন, সোজা কথা HTML টিউটোরিয়ালে যাবেন, ঠিক আছে। লার্ন HTML দিয়ে আপনারা আপনাদের HTML প্রত্যেকটা ট্যাগ এখান থেকে শুরু করবেন। তো আমি আজকে যতদূর পারি এখানে দেখাই দেব ইনশাআল্লাহ, বাকিটা আপনারা ট্রাই করবেন আর কি। লাস্ট একটা অ্যাসাইনমেন্ট থাকবে, ওইটা আপনারা যদি করতে পারেন সেটা বেস্ট হবে অ্যাকচুয়ালি। তো এট ফার্স্টে হচ্ছে আমরা কি কি জানলাম এখনো পর্যন্ত, যে ইনডেক্স ফাইলটা কেন ইউজ করি। এট ফার্স্টে জানছি যে হাইপার টেক্সটটা কি অ্যাকচুয়ালি। 2 নম্বরে হচ্ছে তার টাইটেলটা কিভাবে সেট করতে হয়। 3 নম্বরে হচ্ছে ইনডেক্স ফাইলই বা আমি কেন ক্রিয়েট করব। তারপরে হচ্ছে আমরা লিংক করছি কাকে, একটা ফ্যাব আইকন দিছি যাতে তাকে চেনা যায়। আর এখন হচ্ছে আমরা যেটা করব বডি নিয়ে কাজ করব, মানে একটা ওয়েবসাইটের এই পাথ, আমরা একটা ওয়েবসাইটের যে ভিতরে যা দেখতেছি এগুলো হচ্ছে সব কি, এগুলো হচ্ছে সব এক একটা বডি আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা বডির ভিতরে এখন কোডটাকে স্টার্ট করব। এট ফার্স্টে যে কোডটা আমরা লিখবো সেটা হচ্ছে h1। h1 দিয়ে বোঝায় হচ্ছে হেডিং ট্যাগ, এবং এই হেডিং ট্যাগটা 6টা হেডিং ট্যাগ আছে, h1 আছে, h6 আছে, ঠিক আছে। মানে 1 থেকে 6 পর্যন্ত এরকম 6টা ট্যাগ আছে, যাদের ভিতরে সবথেকে বড় হচ্ছে হেডিং। যেমন আপনি যদি চিন্তা করেন, যেমন এই যে ট্যাগটা, এটা কিন্তু h1 ট্যাগ সম্ভবত, ঠিক আছে। আর তারপর এখানে এক ধরনের লেখা, মানে কোনটার কতটুকু সাইজ, এই জিনিসগুলো হচ্ছে মেনটেন করে এই h1 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, ধরেন আপনার ওয়েবসাইটে আপনি কিছু কন্টেন্ট লিখছেন, সেটাকে বিভিন্ন সাইজে আপনি দেখাতে চাচ্ছেন। সো দিস ইজ হেডিং 1, ঠিক আছে। আমি আরো কয়েকটা কপি করতেছি, এটা দিলাম হেডিং 2, এটা হচ্ছে হেডিং 3, এটা হচ্ছে হেডিং 4, এবং এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি। আপনারা হয়তো এটা ডাউনলোড করলে শুরুতে এরকম ফ্লেক্সিবিলিটি পাবেন না, বাট আমি একটু দ্রুতই দেখাই ফেলতেছি, ঠিক আছে। উপরেটা হচ্ছে 3। আচ্ছা, এবার আমরা ঘুরে আসি, আমাদের ওয়েবসাইটটা লোড নিচ্ছে, দেখেন সব থেকে বড় কোনটা, হেডিং 1 একটা, তাই না। আবার আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট হচ্ছে কি, আমরা ওয়েবসাইটের এলিমেন্ট গুলোকে আমরা কি করতে পারবো, এখানে দেখতে পারবো। ফ্ল্যাট করে দিন এটা, ওকে। এবার আমরা অ্যারো চিহ্ন দিয়ে এটা একটা ক্লিক করি, দেখছেন এটা কি h1 হেডিং সে দেখাই দিচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করেন, এইটার সাইজ কত বা এটার যত স্টাইলিং আছে, মানে স্টাইলিং বলতে ওইটাই, মানে এতক্ষণ আমরা জানছিলাম কি HTML সম্পর্কে। HTML যদি সোজা কথায় বলতে চায় যে আপনার একটা বিল্ডিং যখন কনস্ট্রাকশন লেভেলে আছে, ফুলফিল হয়নি, ঠিক আছে, রং করার আগ পর্যন্ত বা সব ধরনের ডিজাইন শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি যে বিল্ডিং এর একটা স্ট্রাকচার দাঁড় করাইছেন, এটার জন্য আপনাকে HTML মাস্ট ইউজ করতেই হবে। এরপরে আপনি কোন রুমে কোন কালারটা দিবেন, বাইরে কোন ধরনের কালার দিবেন, এই জিনিসগুলো মানে মার্কআপ বা মেকআপ করার যে কাজগুলো, এগুলোকে বলা হচ্ছে কি স্টাইলিং। আপনি সেটা করার জন্য আপনাকে কি করতে হবে, CSS ইউজ করতে হবে, যেটা বলে ক্যাসকেডিং স্টাইল। সেটা আমরা ওটাতে পরে আসতেছি, বাট আমরা কি কন্টেন্ট নিয়ে দেখি, ঠিক আছে। তো বাই ডিফল্ট h1 এর কিছু ডিজাইন দিয়ে রাখছে ইঞ্জিনিয়াররা, যেমন হচ্ছে এটাকে ডিসপ্লে ব্লক করে রাখছে। ডিসপ্লে ব্লক এটা কি, এটাও পরে বোঝাবো। ফন্ট সাইজ দিয়ে রাখছে কত, 2em, ঠিক আছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে 1em মানে কি, 1em, আচ্ছা 1em টু পিক্সেল, ঠিক আছে। দেখেন 1 পিক্সেল সমান হচ্ছে 0.06, তাই না। এখানে আপনি কনভার্টারও করতে পারবেন। তার মানে পিক্সেল জিনিসটা তো আমরা বুঝি যে কোনটা কত টুকরো হলে হচ্ছে কিরকম দেখাবে, কিরকম শো করবে, এই বিষয়গুলো। তারপর এখানে কিছু কি মার্জিন দিয়ে রাখছে, স্টার্টিং এর মার্জিন কত, তারপর হচ্ছে
ফন্ট ওয়েটও দিয়ে রাখছে। আমরা যে বলি না যে টেক্সটটা একটু বোল্ড দেখাবে, কতটুকু বোল্ড দেখাবে, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে এটা ইয়া করে আর কি। যেমন আমি এটাতে ক্লিক করেছি না এখন, যেমন এটাতে ক্লিক করা অবস্থায় আছে, আমি যদি এর স্টাইলটা চেঞ্জ করতে চাই, আমি যদি ফন্ট ওয়েটটা কি বাড়াতে চাই, দেখবেন ওখানে হচ্ছে কি ফন্টটা আমার চেঞ্জ হবে, দেখছেন আর একটু ওয়েট হচ্ছে, তাই না? আগে যে বোল্ড অবস্থায় ছিল না সেটা এখন কি বোল্ড হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক আমরা আবার ফিরে আসি, ঠিক আছে। তো আমরা দেখলাম যে হেডিং ট্যাগটা আসলে কিভাবে ইউজ করে, আমরা যদি কোনো কিছু লিখতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করতে পারি। তো হেডিং সম্পর্কে আপনারা আরো ডিটেলসে দেখবেন আশা করি। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা আজকে আর বেশি কিছু অবশ্য দেখবো না, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। আমরা অনেকে টেবিল নিয়ে কাজ করি, তাই না, ডেটা টেবল নিয়ে। সো ডেটা টেবল গুলো আসলে কিরকম সেটা যদি যাই, সেটার জন্য আলাদাভাবে ট্যাগ ক্রিয়েট করা আছে যেটা টেবিল ট্যাগ বলে, ঠিক আছে। তো অটোমেটিক্যালি এখানে কিছু শো করতেছে, আমি টাইমের জন্য এটা অটোমেটিক্যালি জেনারেট করে দিচ্ছি। আচ্ছা, এখানে ফার্স্টে দেখেন যে টেবিল রো, মানে আমরা যদি যে কোনো একটা টেবিলে যাই, তাই না, আমরা ডেটা টেবিলে যাই, আমরা ইমেজেসে একটু দেখি যে ডেটা টেবিল গুলো দেখতে আসলে কিরকম হতে পারে। যেমন আমি যদি এটার কথা চিন্তা করি, আমার এখানে ফার্স্টে কি আছে, কিছু হেডিং আছে, তাই না, তারপর হচ্ছে বাকি হচ্ছে কিছু কি রো আছে, তাই না। তো এট ফার্স্ট হচ্ছে মানে প্রত্যেকটা জিনিসই রো, বাট প্রথম রোর ভিতরে আমার হেডিং গুলো থাকে আর দ্বিতীয় মানে পরের গুলোতে হচ্ছে ডেটা থাকে, তাই না। তো প্রথমটাতে আমি যেটা করব, আমার কিছু টেবিল হেডিং, এগুলো আমি হেডিং হিসেবে ইউজ করব, ঠিক আছে। জাস্ট আমি একটা দেখাচ্ছি, টেবিল হেডিং, আর পরেগুলো আমার ডেটা থাক। আমি এই রোটা আমি ডিলিট করে দিচ্ছি, মানে একটা হেডিং এর জন্য, একটা হচ্ছে রো এর জন্য। এর জন্য আমি যদি দিই সিরিয়াল নাম্বার, ঠিক আছে, তারপর যদি দিই আমি একটা দিলাম আছে ডেসক্রিপশন, ঠিক আছে। আর তৃতীয় নাম্বার রোটা আমি ডিলিট করে দিই। আর এটাই ভাবে থাক। এবার চলুন আমরা দেখে আসি যে এটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম হয়। এখানে কিছুটা বোঝা যাচ্ছে, তাই না, যে এখানে একটা টেবিলের কিছু হেডিং আছে বা হেডিং ট্যাগ আছে, আর নিচের গুলো হচ্ছে কি তার ডেটা। বাট ক্লিয়ারলি কিন্তু এখনো কি টেবিলের ফরম্যাটে আসছে। টেবিলের ফরম্যাটে আসতে হলে আমাদেরকে কিছু স্টাইলিং এখানে যোগ করতে হবে, ঠিক আছে। মানে ওই যে বললাম না, আপনি ফরম্যাটটা ক্রিয়েট করছেন, বাট এখানে কি আমাদের এখন স্টাইল যোগ করতে হবে। যেমন আমি যদি টেবিলকে বলি যে তার একটা বর্ডার, তার বর্ডারটা হচ্ছে আমার 2 পিক্সেল করে একটা বর্ডার থাকবে, তাই না। এবার আমি যদি একটু যাই যে আমার এটা কিরকম থাকে, দেখেন এখানে 2 পিক্সেল করে একটা কি বর্ডার জেনারেট হয়ে গেছে, বাট একটা জিনিস হচ্ছে মিসিং, সেটা হচ্ছে দুইটা করে বর্ডার হয়ে গেছে। এটা আমাদেরকে সামহাউ রিমুভ করতে হবে। যখন আমি বর্ডার মেইন প্যারেন্টে দিয়ে দিছি, এগুলো প্যারেন্ট আর যেগুলো চাইল্ড, প্যারেন্টে দেওয়ার কারণে এটা সবাই পেয়ে গেছে। সো সেইটা আমাকে রিমুভ করে সেল স্পেসিং এটা দিতে হবে, ঠিক আছে। প্যাডিংটা আমি এখন না দিই, স্পেসিংটা দিয়ে দিতে হবে, সেল স্পেসিং 0 করে দিতে হবে। 0 করার পরে এটা কিন্তু কি 0 হয়ে যাচ্ছে, তাই না। আচ্ছা, এখন আরেকটা জিনিস করতে পারি, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু কি একটা একটা করে ভিতরে মোটামুটি একটার গায়ে একটা লেগে আছে, সো সেটার জন্য আমরা প্যাডিং দিতে পারি। প্যাডিং যদি 15 পিক্সেল দিই, তারপরে আমরা দেখবো যে জিনিসটা এবার একটু বেটার শো করতেছে। এখন একটা জিনিস হচ্ছে প্যাডিং কি আর মার্জিন কি। যেমন আমরা যদি এটাতে ক্লিক করি, এই যে দিস ইজ হেডিং এ, এখানে কিন্তু একটা জিনিস শো করতেছে অ্যাকচুয়ালি, তাই না, যে উপরের দিকে মানে হেডিং এর যতটুকু পার্ট তার থেকেও উপরের দিকে কি উপরে নিচে আলাদা কিছু ও অটোমেটিক্যালি স্পেস নিয়ে নিচ্ছে। তো আমি যদি এটাকে ধরে এটাকে বলি যে তার মার্জিন হচ্ছে 4 থেকে 0, সে কিন্তু উপরে উঠে গেল, তাই না। তারপর হচ্ছে প্যাডিং, প্যাডিং যদি বলি 0, তাহলে এটাও কিন্তু কি
উপরে উঠে যাবে। তারপর আমি যদি এই ইমেজটা দেখে যদি ফলো করি যে মার্জিন কি আর প্যাডিং কি, ধরেন আপনার রুমে একটা খাট আছে, এটা হচ্ছে আপনার রুমের খাট, এই পুরোটা হচ্ছে রুম, এই যে বর্ডার থেকে শুরু করে। আচ্ছা, এটা হচ্ছে রুমের খাট, খাট থেকে দেওয়ালের পর্যন্ত যতটুকু স্পেস, ঠিক আছে, মানে দেওয়াল আপনার রুম থেকে যতটুকু স্পেস ভিতরে সেটা হচ্ছে প্যাডিং। তারপরে হচ্ছে জিনিসটা হচ্ছে একটা বর্ডার আপনি দিতে পারেন, বর্ডারের বাইরে যেটা আপনি যদি আপনার বিল্ডিং এর বাইরে একটা পাঁচিল চিন্তা করেন, ঠিক আছে, আপনার এরিয়া, তো ওইটা হচ্ছে কি মার্জিন। তো এখন একটা জিনিস একটু স্টাইলিংটা একটু দেখাই দিই আমি, ঠিক আছে, যেহেতু অনেক লেন্থি হয়ে যাচ্ছে অবশ্য। স্টাইলিং দেখানোর জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে কয়েকভাবে করতে পারি আমরা, ঠিক আছে। একটা হচ্ছে ইনলাইন, আরেকটা হচ্ছে আপনার এটা একটু দেখবেন আর কি, ঠিক আছে, যে টাইপস অফ স্টাইলিং 3 ধরনের আছে। টাইপস অফ সিএসএস, এটাও যদি দেখেন, ইনলাইন সিএসএস আপনি লিখতে পারেন, তারপর হচ্ছে ইন্টারনাল, তারপর হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে। ক্যাসকেডিং স্টাইল শিট, তার মানে এটা স্টাইলিং এর কাজ করে। তো আমি আজকে ইনলাইন নিয়ে কাজ করবো। ইনলাইনটা হচ্ছে লাইনের ভিতরে আমি এটাকে স্টাইল করার ট্রাই করব। আমি যদি স্টাইলটা লিখে আমি যদি বলি যে ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার দিতে চাচ্ছি যেটা হচ্ছে রেড, তাই না, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমার এখানে রেড শো করবে। এইবার যদি প্যাডিং মানে প্যাডিং আর মার্জিনটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে আমি যদি যাই, আমি যদি বলি যে মার্জিন 30 পিক্সেল, সে দেখেন বাইরে থেকে কি একটা জায়গা নিয়ে নিছে, তাই না, আগে থেকে সরে আসছে কিন্তু। এরপর আমি যদি বলি যে প্যাডিং, প্যাডিং যদি বলি 30 পিক্সেল, দেখবেন সব দিক থেকে সে প্যাডিং 30 পিক্সেল করে বেশি নিয়ে নিছে কিন্তু, ঠিক আছে। এইটা দেখার জন্য আপনি আবারও এই ইমেজে আসতে পারেন যে এটা হচ্ছে আমার কি মেইন কন্টেন্ট ছিল, 30 পিক্সেল করে আমি প্যাডিং দিছি, ঠিক আছে। দেখেন এখানে কোনো বর্ডার নাই, এই কারণে শো করতেছে না, বাট মার্জিনে যে শো করবে আমার 30 পিক্সেল করে কি সব জায়গায় সমানভাবে প্যাডিং আছে। সো আপনি যদি আলাদা আলাদা ভাবে দিতে চান সেটা আপনি করতে পারবেন। আপনি যদি এখানে একটু খেয়াল করেন, ধরেন আমি প্যাডিং শুধু টপে দেব, ঠিক আছে, যে প্যাডিং টপে দেব হচ্ছে 20 পিক্সেল, তাহলে এটা কিন্তু শুধু উপরে শো করবে, এটা কিন্তু কি নিচে আর শো করে। এই যে আমি যখন প্যাডিং এ ক্লিক করলাম এটা শুধু উপরে, ঠিক আছে। তো এভাবে আপনারা যেটা করতে পারেন, আপনারা এই HTML এ যাবেন, মানে W3C স্কুলের এখানে যে আপনি বিভিন্ন ধরনের ট্যাগ সম্পর্কে আপনি এখানে লিখবেন। যেমন আপনি যদি নেক্সট যদি একটা বলি অ্যাট লাস্ট, আপনি যদি ইমেজ অ্যাড করতে চান, আমরা ইমেজ গুলো অ্যাকচুয়ালি ওয়েবসাইটে কিভাবে অ্যাড করা হয়, ইমেজের সোর্সটা বলে দিতে হয়। আমরা জানি যে আমাদের আগের ইমেজটা কোথায় আছে, ইমেজেস ফোল্ডারে আছে, তাই না। আচ্ছা, এখন যদি আমরা আবার আমাদের ওয়েবসাইটে ফিরে যাই, আমরা দেখবো যে এখানে একটা ইমেজ অ্যাড হয়ে আছে, যেটা আমরা কি করছিলাম, এখানে কল করেছি আর কি, ঠিক আছে। তো এইভাবে মূলত আমাদের একটা ওয়েবসাইট আমরা ধাপে ধাপে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। ওভারঅল যদি বলি, এটা আমার পোর্টফোলিও ছিল, একটু যদি দেখি, যেমন এখানে আমার কি আছে, একটা নাম আছে, তাই না, তারপরে এখানে কিছু কি নেভিগেশন বার আছে, তারপরে এখানে কিছু কন্টেন্ট আছে, মাঝখানের গুলো হচ্ছে আমার স্মল প্যারাগ্রাফ। বাট এই লেখাটা আমি কিভাবে দিছি, আমি হেডিং ইউজ করে দিছি, ঠিক আছে। তারপর এখানে কিছু বাটন আছে, সো কিভাবে বাটন অ্যাড করতে হয় এটাও আপনারা দেখবেন। মোটামুটি কয়েকটা ওয়েবসাইটে ভিজিট করবেন, ভিজিট করে করে আপনারা এটা কোনটা কিভাবে দেখতে হয়। আর এগুলো হচ্ছে কি ইমেজে কিছু অ্যানিমেশন আছে, ঠিক আছে। আপনারা ধাপে ধাপে একটা যাবে না, কিন্তু এট ফার্স্টে যেটা করবেন যে বেসিক যে জিনিসগুলা, বিশেষ করে HTML এর আরো কিছু ট্যাগ, যেমন আমরা H1 শিখলাম, তারপর হচ্ছে টেবিলটা জানলাম, তারপর হচ্ছে ইমেজটা জানলাম। কালকে আমরা আরো অনেক কিছু ট্যাগ সম্পর্কে জানতে পারবো, প্লাস হচ্ছে CSS, যেহেতু একভাবে দেখানো হয়েছে আজকে এবং অনেকগুলা জিনিস সেখানে আজকে স্কিপ করতে হয়েছে আমাকে অবশ্য। তো এটা কিভাবে করে অ্যাকচুয়ালি, CSS টা কিভাবে কাজ করে বা আলাদা ফাইলে কিভাবে কাজ করে, এইটা সম্পর্কে আমরা আগামী দিন জানবো ইনশাল্লাহ। তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে টেবলটা নিয়ে কাজ করছি আমরা আজকে, ঠিক আছে, এই টেবলটা নিয়ে আপনারা একটা অ্যাসাইনমেন্ট করতে পারেন, যেখানে হচ্ছে কি সিরিয়াল নাম্বার থাকবে, তারপর এখানে যদি আরো একটা হেডিং দিতে চান সেটাও দিতে পারেন, তাই না, যেটা তো হচ্ছে আপনার ট্যাগ নেম থাকবে, তারপর এটা হচ্ছে কি আপনার একটা এক্সাম্পল থাকবে, ঠিক আছে। তার মানে আপনি এখন কাজ হচ্ছে আপনার আপনি অনেকগুলো ট্যাগ সম্পর্কে জানবেন এবং কোনটা কিভাবে ইউজ করলে হচ্ছে, এখানে দেখেন কোড দেওয়া আছে,
তাই না? এখানে সবগুলোতে ট্রাই ইউরসেলফ দিয়ে কোড দেওয়া আছে, আপনি এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন অ্যাকচুয়ালি। তো কোন কোডটা কিসের জন্য কাজ করতেছে, যেমন এটা হচ্ছে হেডিং 1 এর জন্য এইটা, তারপর প্যারাগ্রাফের জন্য এইটা, এরকম ধরে ধরে এখানে কিন্তু কি সবগুলোর মানে 115টা প্রায় HTML ট্যাগ আছে, সেখানে অনেকগুলোই কি এখানে দেওয়া আছে অ্যাকচুয়ালি। তো চাইলে এখান থেকে ইউজ করে করে আপনারা কি করতে পারেন, সিরিয়াল নাম্বার একটা একটা দিয়ে, যেমন আমি যদি এটা বলি একটা দেখাই দিই সিরিয়াল নাম্বার 1, তারপর আমি যদি ট্যাগ নেম হচ্ছে কি H1 দিই, ঠিক আছে। তারপর আমি আরো একটা জিনিস দেবো যেটা হচ্ছে এক্সাম্পলের জন্য, আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরেন এটাকে আমি কপি করলাম, কপি করে আমরা এটাকে পেস্ট করলাম, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে দেখবো যে আমার একটা টেবিল জেনারেট হয়েছে যেখানে একটা সিরিয়াল নাম্বার আছে, তারপর ট্যাগ নেম আছে, তারপর হচ্ছে এক্সাম্পল, তাই না? দেখতে খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তো আপনারা এভাবে ট্রাই করতে থাকবেন ইনশাআল্লাহ। কালকে আমরা, আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি পার্টে অনেকটা টাইম আমাদের চলে গেছে, সো আমরা পরবর্তীতে চেষ্টা করব আগামীকালকে আরো সুন্দর করে অনেক কিছু কন্টেন্ট এখানে নিয়ে আসার। ধন্যবাদ সবাই। আচ্ছা, আমি এখানে একটু অ্যাড করি। আহ, আজকে অ্যাসাইনমেন্টটা আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, ওখানে হচ্ছে অ্যাসাইনমেন্টটা দিয়ে দেওয়া হবে। আর সবাইকে আশা করি আজকের মধ্যে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে মেইলের মাধ্যমে। তো যারা রেজিস্ট্রেশন করেছেন, যারা আজকে ওয়ার্কশপটা অ্যাটেন্ড করেছেন, তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড হয়ে যাবেন। আর ওখানে হচ্ছে আজকে অ্যাসাইনমেন্টের ডিটেলসটা পেয়ে যাবেন। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে এখানে হোস্টিং এর বিষয়টা দেখানো হয়নি, কালকে কিভাবে ফ্রি হোস্টিং করা যায়, মানে ওয়েবসাইটের একটা লিংক, ঠিক আছে, ওইটা ইনশাআল্লাহ কালকে দেখানো হবে আর কি। হ্যাঁ তাসনিম, আমরা এখানে শেষ করতে পারি, না হলে গিটহাবের বেসিক হোস্টিংটা কি দেখে দেওয়া যায় কিনা? সেটা তোর উপরে, তুই যদি চিন্তা করো যে ওইটা দেখা দিতে পারবি তাহলে এখন আচ্ছা ঠিক আছে, আমি ওইটা 5 মিনিটে দেখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ওকে। যাতে সবাই একটা লিংক দিতে পারে আর কি আমাদের একটা, তাহলে এটা ইজি হয়। সো আমরা কি করব এখন হচ্ছে ফ্রি হোস্টিং, আমরা ফ্রি হোস্টিং এর অনেকগুলো আছে, যেমন নেটলিফাই আছে, ঠিক আছে, আপনারা যদি সার্চ দেন নেটলিফাইতে পাবেন, এটা একটা বিষয়। আপনারা চাইলে হচ্ছে বেশি ইউজ হচ্ছে গিটহাব, ঠিক আছে, আমরা গিটহাবে যাব। গিটহাবে কিভাবে অ্যাকাউন্ট জেনারেট করতে হয় বেসিক্যালি অন্যান্য ওয়েবসাইটে যেভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সো ওইভাবে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করবেন। তারপর রেপোজিটরিতে যাবেন, রেপোজিটরি মানে হচ্ছে আপনাকে একটা প্রজেক্ট ফোল্ডার, আপনি কোন কোন প্রজেক্ট এখানে রাখছেন, ঠিক আছে, যেমন আমার অনেক প্রজেক্ট এখানে করা আছে, সো সেগুলো আমি এখানে রাখছি, ঠিক আছে। তো এখানে গেলে আপনি নিউতে ক্লিক করবেন, আপনি একটা নতুন একটা রেপোজিটরি আপনার নেম দেবেন, যেমন আজকে ছিল কি ইন্ট্রোডাকশন টু ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে, ক্লাস 1, আচ্ছা ফার্স্ট ক্লাস, কিছু ডেসক্রিপশন অ্যাড করে দিতে পারেন। আর যেহেতু এটা পাবলিকে দেখাবেন, আপনি সবাইকে শো করাবেন, অবশ্যই পাবলিকে ক্লিক করে থাকতে হবে। আর রিডমি ফাইল অ্যাড করতে বলতেছে, এটা পরে আপনি অ্যাড করতে পারবেন অথবা না করলেও হয়, যেখানে হচ্ছে আপনার ফুল প্রেজেন্টেশনটা থাকবে, ঠিক আছে, ডিটেলসে। তারপরে এটা ক্রিয়েট রেপোজিটরিতে আপনি যখন ক্রিয়েট করবেন, এটা আপনার একটা ফোল্ডার ও কি এখানে ক্রিয়েট করে ফেলছে। হ্যাঁ, এইবার আপনি যেটা করতে পারেন, এখানে হচ্ছে আপনার প্রজেক্টটাকে আপলোড করতে পারবেন ইজিলি। এগুলো হচ্ছে আপনি কোড দিয়ে, মানে আপনি ভিজুয়াল স্টুডিও থেকে এটা করতে পারেন, এটা একটা বিষয় আছে। কিভাবে ভিজুয়াল স্টুডিওর সাথে গিটহাবটা কানেক্ট করবেন এরও আলাদা একটা প্রসেস আছে, ওইটা একটু লেংথি, তো সেই কারণে আমরা ডিরেক্টলি চলে যাই যে আপলোড করবো, যেহেতু আমাদের কি একটা ফাইল আমরা বানায় রাখছি, তাই না। তো আমরা যেটা করবো, আমাদের প্রজেক্টে যাব, অল সিলেক্ট করব, তারপর হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ করবো জাস্ট। এখানে যদি আমরা ড্রাগ এন্ড ড্রপ করি, আমাদের ফাইলগুলো এখানে লোড হবে। আচ্ছা, এই যে আমাদের ফাইলগুলো যখন ফুললি লোড হয়ে গেছে, এটা যখন গ্রিন হয়ে যাবে, আমরা এটাতে ক্লিক করব, কিছুটা ওয়েট করতে বলবে। আচ্ছা, জেনারেট হয়ে গেছে অটোমেটিক্যালি। এবার আমরা সেটিংস এ ক্লিক করব, ঠিক আছে। সেটিংস এ যে আমরা এখানে একটা লিংক জেনারেট একটা অপশন থাকবে অবশ্যই, যেটাকে মার্জ, আচ্ছা এই যে পেজ সেটিংস নাও হ্যাজ ইটস ওন ডেডিকেটেড ট্যাব, ঠিক আছে। আপনি এটাতে ক্লিক করবেন, জাস্ট একটা যখন ক্লিক করবেন, সোর্স হিসেবে আপনি কি দিচ্ছেন সেটাকে সিলেক্ট করে দেবেন, মেইনটাকে সিলেক্ট করে দেবেন, আবার সেভ দিবেন।
এবার দেখেন আপনাকে একটা প্রজেক্টের একটা লিংক কিন্তু কি আপনাকে দিয়ে দিচ্ছে, এবার এটাতে ক্লিক করলে ফার্স্টের দিকে আপনাকে এটা দেখাবে না, কিছুক্ষণ টাইম নেবে অবশ্য, ঠিক আছে, বাট যেহেতু এটা লোডিং এর একটা ব্যাপার আছে, বাট আপনি যদি ইনস্পেক্ট করেন, ইনস্পেক্ট করে হচ্ছে এটাতে ক্লিক করে ধরে রাখবেন লেফট রাইটটা, এমটি ক্যাশ এন্ড হার্ড রিলোড যদি দেন সম্ভবত এটা দেখা যাইতে পারে আর কি, ঠিক আছে। তো এটা বেসিক্যালি কিছুটা টাইম নেই, কিছুটা টাইম বলতে অনেক সময় 5 মিনিট বা 10 মিনিটও লেগে যায়। তো এইভাবে আপনারা মানে অন্তত একদিনের ভিতরে পেয়ে যাবেন আর কি, অনেক ক্ষেত্রে এটা আরো টাইম নেই, কারণ এই ড্রাগ এন্ড ড্রপ দিয়ে এটা একটু টাফ আর কি। আমরা যদি ডিরেক্টলি করতাম এটা হয়তো আর একটা ইজি হতো আর কি, বাট প্রসেসটা অনেকটা লেন্থি। সাম শো করতেছে না এখন। সাইম, হ্যাঁ, শুনতে পাচ্ছি। এটাতে টাইম দিচ্ছে তো, ঠিক আছে, বাট এটা তো শো করলে বেটার হতো, ঠিক আছে। শো করতেছে না সামহাও। আসিফ, আগেরটা হ্যাঁ একটা প্রবলেম করতেছে মোস্ট প্রবাবলি। অলরেডি একটা হোস্টেড আছে না? হ্যাঁ, কোনটা? অলরেডি একটা হোস্টেড থাকার কথা না, ওই ল্যান্ডিং পেজটা, অরিজিনাল ল্যান্ডিং পেজটা তোর? অরিজিনাল ল্যান্ডিং পেজে হ্যাঁ, ওইটার কারণে প্রবলেম করতেছে কি, একসাথে দুইটা হোস্ট করা যায় কি? কি? এটা একদম নতুন করছি আর কি, আচ্ছা, সাইটটা এখন ডকুমেন্টেশনটা পড়ে দেখ, ওটা তো বলতেছে রিড দ্য ডকুমেন্টেশন ইনিশিয়ালি। ওরকম বলে ভাইয়া, ঠিক আছে, এরকম এফএকিউতে কিছু ইস্যুস আছে কিনা দেখ। ডকুমেন্টেশনে তো এফএকিউ থাকবে, এফএকিউতে কমন ইস্যু হলে এটা থাকবে। না তেমন কিছু দেয় নাই, মেইন ব্রাঞ্চে তো দেবা। দেখি এবার চেক করে দেখি, না এখনো আসে নাই। কোডে যে দেখা যায়, অবশ্য দেখা যাক। index.html সবকিছু তো ঠিক আছে। সামহাউ প্রবলেম করতেছে ভাই এটাতে, নাকি নেটলিফাইতে দেখতে পারি? দেখলে এখানে যায়, নেটলিফাইতে আমরা একটু দেখি যে এটা সামহাউ কাজ করে কিনা, ড্র্যাগ এন্ড ড্রপ দিয়ে। আচ্ছা, নেটলিফাইতে আমরা সাইটে আসলাম, এখানে আমরা ড্র্যাগ আসিফ, এন্ড ড্রপ করতে পারি। ইউআরএলটাতে একটু যাতো। হ্যাঁ এটাতে এটাতে ইন্ডেক্স এইচটিএমএল অ্যাড করতো স্ল্যাশের পরে, জাস্ট ইন কেস আর কি।
হ্যাঁ ওইটা মাঝে মাঝে HTML বাট ওটা অটোমেটিক্যালি Right. আচ্ছা এবার আসছে Right. Okay. ঠিক আছে That's why I said read the documentation, dude. না ভাই মাঝে মাঝে তো এইভাবে যেমন যেমন ধরেন আমি যদি আমার পোর্টফোলিওর কথা বলি এটা কিন্তু ইন্ডেক্স HTML বলে দিইনি আমি ঠিক আছে না হ্যাঁ, এটা না কিন্তু- হ্যাঁ মমসাদ ভাইয়ের ইয়াটা ঠিক আছে যেটা মানে আসিফের ইয়াটা face হ্যাঁ to হ্যাঁ সবাই আচ্ছা এটা রিমুভ করে হুম। ওই যে